নমস্কার, স্টোরি ট্রাভেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আর কদিন পরেই তো ভাইফোঁটা। সেই উপলক্ষে আজ আপনারা শুনবেন লেখিকা দীপা ব্যানার্জির কলমে গ্রাম বাংলার ভূতের গল্প শ্যামপুকুর গ্রামের ভাইফোঁটা। গল্প শুনতে শুনতে একটু দেখে নিন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন কিনা। না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। শুরু হচ্ছে আজকের গল্প শ্যামপুকুর গ্রামের ভাইফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। কাঁটা যেন সরে না, ভাই যেন মরে না। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এবার ছাড় দেখি। মিষ্টি আর লুচিগুলো খেতে দে আমাকে, খুব খিদে পেয়েছে। আমি আর লোভ সামলাতে পারছি না। দিদির কাছে ফোঁটা নেওয়া শেষ করে বলে উঠল নিতাই। বলেই সামনে রাখা খাবারের থালা থেকে মিষ্টি তুলে নিয়ে খেতে শুরু করলো। দিদি বলল, ওহ, খাবার জন্য যেন তোর একবারে তর্স হয় না। এমন করছিস যেন খাবার পালিয়ে যাচ্ছে। ফোঁটা নেওয়া শেষ হলো কি হলো না, অমনি খাই খাই। আমার জন্যই তো খাবারগুলো সাজিয়েছিস, আমি খাবো না তো কে খাবে? হ্যাঁ হ্যাঁ, খা, আরো খা। আর অত বড় বড় কথা বলতে হবে না। কদিন পরেই তো আমার বিয়ে হয়ে যাবে, দেখবো তখন তুই কি করিস। তখন আর তোকে ফোঁটা দিতে আসবো না আমি। কেন আসবি না কেন? বারে, আমার শ্বশুরবাড়ির লোক যদি আসতে না দেয় তাহলে কি করে আসবো শুনি? আসতে দেবে না কেন? ঠিক আসতে দেবে। আর যদি আসতে না দেয় আমি চলে যাব তোর শ্বশুর বাড়িতে ফোঁটা নিতে। আজ ভাইফোঁটা। ঘুম ভাঙার মুহূর্তে বিছানায় শুয়ে এই সবই ভাবছিল নিতাই। দিদির বিয়ের পর এটাই নিতাইয়ের প্রথম ভাইফোঁটা, যেখানে দিদি ওর সঙ্গে নেই। তাই নিতাইয়ের মন আজ ভীষণ খারাপ। দিদি বিয়ে করে সেই কত দূরে শ্যামপুকুর গ্রামে চলে গেছে। দিদির শ্বশুরবাড়ি খুব বড় লোক, ওরা জমিদার। তা হোক, কিন্তু দিদির হাতে ফোঁটা না নিলে কি ওর চলবে? দিদি ফোঁটা দিতে আসতে না পারলেও নিতাই তো দিদির বাড়িতে যেতেই পারে ফোঁটা নিতে। তাছাড়া ও তো দিদিকে বলেই ছিল দিদি আসতে না পারলে ও যাবে দিদির বাড়িতে ফোঁটা নিতে। তাই আর বেশি ভাবনা চিন্তা না করে মাকে কোনো রকমে রাজি করিয়ে সে বেশ সকাল সকালই রওনা দিল দিদির শ্বশুরবাড়ির গ্রাম শ্যামপুকুর গ্রামের উদ্দেশ্যে। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল আজকের দিনটা কত অন্যরকম। কতদিন পরে সে দিদির সঙ্গে দেখা করবে। আজকের দিনটা বেশ অন্যরকম, কতদিন পরে দিদির সঙ্গে দেখা হবে। ছোটবেলায় দিদি আমাকে কোলে করে ঘুম পাড়াতো, আদর করে খাইয়ে দিত, পড়াতে বসাতো, আর ভাইফোঁটার দিনে কপালে চন্দনের ফোঁটা দিয়ে মিষ্টি খাওয়াতো। আর কি সুন্দর ছড়া কাটতো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। কাঁটা যেন সরে না, ভাই যেন মরে না। কি ভালো লাগতো সেই দিনটা। মনে হতো দিদি তো তার যে কোনো বিপদে তার পাশে দাঁড়াবে, তার জন্য যমরাজের সঙ্গেও লড়াই করবে। কিন্তু সেই দিদি কেমন বিয়ে করে চলে গেল শ্বশুরবাড়ি। কতদিন হয়ে গেল সে দিদিকে দেখেনি, দিদির সঙ্গে কথাও বলেনি। দিদিকে না দেখে এতদিন সে কিছুতেই থাকতে পারে না। দিদিকে একটাবার দেখার জন্য তার প্রাণ ছটফট করছে। আজ দিদি নতুন শাড়ি পরে জমিদার বাড়ির আঙিনায় বসে তাকে ফোঁটা দেবে। এই ভাবনাতেই নিতাইয়ের মুখে হাসি খেলে যাচ্ছিল। বিভিন্ন ধরনের সুখাদ্যের স্বপ্নে বিভোর হয়ে সে পথ চলছিল। কিন্তু হঠাৎ
যেন চারপাশের পরিবেশটা কেমন পাল্টে গেল। রোদ্দুরটা একেবারে ফ্যাকাশে হয়ে এলো। বাতাসে অদ্ভুত একটা গন্ধ ছড়িয়ে পড়ল, কেমন যেন পচা ফুলের মতো। গ্রামের লোকজন কিছুক্ষণ আগেও মাঠ থেকে ফিরছিল, কিন্তু হঠাৎ করেই যেন চলার পথটা শুনশান হয়ে গেল। ঝড় বৃষ্টি হবে নাকি? কিন্তু এই সময়ে তো কখনো ঝড় বৃষ্টি হয় না। নিতাই হাঁটার গতি বাড়িয়ে দিল। যখন তখন বৃষ্টি নামতে পারে, বৃষ্টির আগেই দিদির বাড়িতে পৌঁছতে হবে। এই রাস্তায় সেরকম কোনো বাড়িঘরও নেই। এদিকে খালি বিঘের পর বিঘে চাষের জমি। সেই জমির মাঝখান দিয়ে এগিয়ে গেছে কাঁচা মাটির রাস্তা। সেই রাস্তার দুপাশে আবার বড় বড় সব গাছ। হঠাৎ বেশ জোরে একটা হাওয়ার ঝাপটা এসে লাগলো নিতাইয়ের পিঠে। ও দ্রুত রাস্তার পাশে গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ল। রাস্তার ধারে এই বিশাল বটগাছটা মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে। ও ঝড়ের থেকে বাঁচতে ওটার নিচেই আশ্রয় নেওয়া ভালো মনে করল। বটগাছটার চারিপাশে একগাদা ঝুড়ি নেমেছে, তাছাড়া ডালপালাও বিস্তর। হঠাৎ গাছের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিতাইয়ের মনে হলো ডালপালাগুলোর ফাঁকে কেউ যেন দুলছে। সে চোখ কচলে দেখলো আবার, কিন্তু কাউকে সেখানে দেখতে পেল না। না, কেউ তো নেই। তাহলে নিশ্চয়ই আমি ভুল দেখেছি। নিতাই আশ্বস্ত হলো। মারাত্মক ভয় পেয়েছিল সে। কিন্তু এই ঝড় তো মোটেও থামার নামই নিচ্ছে না। এদিকে তো অনেক দেরি হয়ে যাচ্ছে। কখন পৌঁছবো দিদির বাড়িতে? নিতাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদির কথাই ভাবছিল। হঠাৎ শুনল একটা বেশ অদ্ভুত অস্বাভাবিক গলায় কেউ যেন বলে উঠল, ফিরে যা, যেখানে যাচ্ছিস সেখানে বড় বিপদ। ফিরে যা, ফিরে যা। কে? ভয়ে নিতাইয়ের মুখ থেকে বেরিয়ে এলো কথাটা। স্পষ্ট কণ্ঠস্বরটা শুনেছে সে, কিন্তু চারপাশে কেউ নেই। নিতাইয়ের গলা শুকিয়ে এসেছে। এদিক ওদিক তাকালো সে, কিন্তু কাউকেই দেখতে পেল না। ওর মনে হলো গাছের তলায় থাকাটা বোধহয় নিরাপদ নয়। ওর এমনিতেও কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। পা দুটো যেন ভারী হয়ে আসছিল। শরীরে কেমন অদ্ভুত একটা শিহরণ অনুভব করছিল। নিতাই ঝড়ের মধ্যেই সেই গাছের তলা থেকে সরে এলো। তারপর আবার সামনের কাঁচা মাটির পথ ধরে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ ঝড়ের মধ্যেই অঝোর ধারায় বৃষ্টি নেমে এলো। নিতাই একেবারে ভিজে গেল। আসন্ন শীতের মরশুমে এমনিতেই বাতাসে বেশ ঠান্ডা ছিল, তার উপর বৃষ্টির জল গায়ে পড়তেই নিতাইয়ের যেন ঠান্ডায় কাঁপুনি হতে লাগলো শরীরে। কি কুক্ষণে যে সে আজ বাড়ি থেকে বেরিয়েছিল তা ভগবানই জানেন। কিন্তু এখন এইখানে থামলে তো আর চলবে না। তাই নিতাই প্রাকৃতিক এই দুর্যোগকে অগ্রাহ্য করেই এগিয়ে যেতে লাগলো। একটু এগোতেই কাদা জমে থাকা একটা জায়গায় এসে পড়ল। সাধারণত এই রাস্তা শুকনোই থাকে, কিন্তু আজ বৃষ্টির কারণে কাদা পুরু হয়ে গেছে। পা ফেলতেই নিতাই বুঝল কাদা যেন তার পা দুটো টেনে নিচ্ছে। যত টেনে তুলতে চায় ততই শক্ত হয়ে যাচ্ছে। নিতাইয়ের বুক ভয়ে ধরফর করতে লাগলো। সে যতই এখান থেকে মুক্তি পেতে চাইছে ততই যেন সে ওই কাদায় ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে আমার সঙ্গে? এই কাদা তো আমাকে টেনে নিচ্ছে। ও একজনের মুখে শুনেছিল সমুদ্রের ধারে নাকি এমন চোরাবালি থাকে যেখানে মানুষ এভাবে বালির নিচে তলিয়ে যায়, কিন্তু গ্রামের এই পথে এমন কিছু হয় বলে তো কখনো শোনেনি সে। তার উপর এটা তো নিত্যদিনের চলাচলের পথ, এখানে এমন ঘটনা তো ভীষণ অস্বাভাবিক। নিতাই ভয়ে আতঙ্কে পাগল হয়ে গেলেও কিছুতেই হাল ছাড়ল না। যেভাবেই হোক ওকে এখান থেকে বেরোতেই হবে। হঠাৎ নিতাই অনুভব করল কেউ যেন সেই কাদার ভেতরে ওর পা দুটো প্রবলভাবে চেপে ধরেছে। সেই হাতের বরফ ঠান্ডা স্পর্শে ওর পা থেকে মাথা পর্যন্ত থরথরিয়ে কেঁপে উঠল। কার হাত ওটা?
ও প্রাণপণে ওঠার চেষ্টা করতে লাগলো ওখান থেকে। ওর স্বল্প বুদ্ধি দিয়েও বুঝতে পারছে ওটা কখনোই স্বাভাবিক কোনো মানুষের হাত হতে পারে না। ও ওর বুকের কাঁপুনি কিছুতেই থামাতে পারছে না। মনে হচ্ছে এখানেই এই জনহীন মাঠের আলপথেই ওর জীবনটা শেষ হতে চলেছে। নিতাইয়ের চোখের সামনে ওর অসহায় মায়ের মুখটা ভেসে উঠল। বেচারি ওর ফেরার পথ চেয়ে বসে আছে বাড়িতে। এমনিতেই ওকে বারবার বারণ করেছিল সে। মা বলেছিল, নিতাই, তোর দিদি এখন বড়লোক ঘরের বউ রে। এখন কি আর তোর দিদি তোকে ফোঁটা দেবে বাবা? কেউ হয়তো ওকে ফোঁটা দিতে দেবেই না। তবুও সে মায়ের কথা অগ্রাহ্য করেই তো আজ পথে বেরিয়েছে। নিতাই ওর মায়ের শিখিয়ে দেওয়া গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলো। ওম ভূর্ভুবস্সঃ ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যঃ ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওর মা ওকে বলেছিল, নিতাই বাবা, একা একা যাবি এতটা পথ? পথে ঘাটে কোনো বিপদ আপদ তো ঘটতে পারে নাকি? যখনই পথে কোনো বিপদ আপদ হবে তখনই তুই গায়ত্রী মন্ত্র জপ করবি বাবা, সব বিপদ আপদ কেটে যাবে। কিছুক্ষণ পরেই নিতাই টের পেল সেই হাতটা তার পা ছেড়ে দিয়েছে। ধীরে ধীরে সে এবার কাদা থেকে বেরিয়ে আসতে লাগলো। ইস, একদম কাদায় মাখামাখি হয়ে গেছে জামা কাপড় সব। এই অবস্থায় কিভাবে যাব দিদির বাড়িতে? ওরা কি ভাববে আমার সম্পর্কে আমাকে এই অবস্থায় দেখলে? কিন্তু কিভাবে এখন এই কাদা পরিষ্কার করব? কাছে পিঠে একটা পুকুর বা ডোবা পেলে খুব ভালো হতো, কিন্তু কিন্তু পথের চারপাশে তাকিয়ে কোনো পুকুর বা ডোবার দেখা মিলল না। তবে সে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। পথে নিশ্চয়ই কোনো পুকুর বা ডোবা পাবে। গ্রামের নাম যখন শ্যামপুকুর, তাহলে পুকুর তো থাকবেই। সেখানে কাদা ধুয়ে নিলেই হবে। হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার বাঁকে একটা ছোট পুকুর নিতাইয়ের চোখে পড়ল। চারপাশে শিউলি গাছ, ঝরা শিউলি ফুলের গন্ধে পুকুর পাড়টা ভরে আছে। নিতাই মনে মনে খানিক স্বস্তি পেল। এই তো পুকুর। বাহ, কি সুন্দর শিউলির গন্ধে ভরে আছে চারপাশটা। যাক, এইবার এই পুকুরের জলে জামা কাপড়টা একটু ধুয়ে পরিষ্কার হয়ে নিলেই দিদির বাড়িতে যেতে আর কোনো অসুবিধা হবে না। যাই, তাড়াতাড়ি ধুয়ে নি। এই বলে নিতাই পুকুর ঘাটের কাছে এগিয়ে গেল। পুকুরের ধারে গিয়ে ঝুঁকে বসল। জলে মুখটা ধুয়ে নিতেই কেমন ঠান্ডা একটা স্রোত শরীর বেয়ে নেমে গেল। কিছুটা স্বস্তি অনুভব করলো সে, কিন্তু সেই অনুভূতি স্থায়ী হলো না। পরক্ষণেই ওর বুকটা কেঁপে উঠল পুকুরের জলের দিকে তাকাতেই। পুকুরের জলে নিজের প্রতিবিম্বটার পাশে ওটা কে? কেমন যেন দেখতে, মুখটা বীভৎস ভয়ঙ্কর। মুখের চামড়া কেমন কোঁচকানো, যেন কখনো আগুনে পুড়ে গেছিল। চোখ দুটো অদ্ভুত রকমের বিরাট, ফ্যাকাশে, আর মুখটা বিকট বড় হাঁ করা। কেমন মাছের মতো একবার বন্ধ হচ্ছে আবার খুলছে। হা! নিতাই অস্ফুটে আর্তনাদ করে উঠল। না! হঠাৎ পুকুরের জল কেমন এলোমেলো হয়ে গেল। ও ভয় পেয়ে কোনো মতে পা ধুয়েই ছুটতে শুরু করলো। ভগবান রক্ষা করো, এই কার পাল্লায় পড়লো ও আজ? হঠাৎই পুকুর থেকে এক ঝটকায় কয়েক জোড়া রক্তমাখা হাত উঠে এলো, যেন ওকে টেনে নিচে নামাতে চাইছে হাতগুলো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, যেতে দাও, যেতে দাও আমাকে, যেতে দাও। ও প্রাণপণে পিছোতে থাকলো, কিন্তু সেই হাতের টান প্রচণ্ড। মনে হচ্ছিল এইবার আর বাঁচা যাবে না। ঠিক তখনই দূর থেকে কোনো এক মন্দিরের ঢাক ও ঘণ্টার ধ্বনি শোনা গেল। একদিন আগেই অমাবস্যা ছিল, মা কালীর পুজো হচ্ছে মন্দিরে। সেই শব্দ হাওয়ায় ভেসে আসতেই হাতগুলো নিমিষেই অদৃশ্য হয়ে গেল। পুকুরের জল আবার আগের মতো শান্ত হয়ে গেল।
যেন কিছুই ঘটেনি। নিতাই হাঁপাতে হাঁপাতে দৌড়ে উঠল রাস্তার ওপর। ভিজে জামা কাপড়, কাদামাখা শরীর সব ভুলে শুধু একটা জিনিসই তখন মনে হচ্ছিল, দিদির কাছে পৌঁছতেই হবে, দিদি আমাকে বিপদ থেকে বাঁচাতে পারবে। দৌড়তে দৌড়তে এক সময় গ্রামের এক প্রান্তে বিশাল জমিদার বাড়িটার ফটক চোখে পড়ল। ধূসর রঙের পুরনো ফটক, দুপাশে সিংহের ভাস্কর্য, কিন্তু বাড়িটার ভেতরে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। আজ তো ভাই ফোটার দিন, অন্তত কিছু লোকজনের তো দেখা পাওয়ার কথা। নিতাই তখনও রীতিমতো ভয়ে আতঙ্কে কাঁপছিল। ওর পুরো শরীর জুড়ে যেন শিহরণ বয়ে যাচ্ছে, মাথায় অসহ্য যন্ত্রণা, মনে হচ্ছে যেন জ্বর এসেছে প্রবল। নিতাই কোনো মতে ফটক পেরিয়ে প্রবেশ করলো জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে ঢুকেই দিদিকে ডাকতে লাগলো, দিদি, দিদি, দিদি কোথায় তুই? দিদি! ডাকতে ডাকতেই নিতাই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। নিতাইয়ের যখন জ্ঞান ফিরল তখন মনে হলো কেউ যেন একটা নরম হাত তার কপালে ছোঁয়াচ্ছে। খুব পরিচিত সেই স্পর্শ। নিতাই চোখ বন্ধ করেও বুঝে গেল এই স্নেহময় ছোঁয়াটা তার দিদির। ও ধীরে ধীরে চোখ খুলে দেখল দিদি সত্যিই ওর মাথার সামনে বসে আছে। তার পরনে লাল পাড় সাদা শাড়ি। ওকে চোখ খুলতে দেখে দিদি উদ্বিগ্ন স্বরে বলল, এই তো আমার ভাইয়ের জ্ঞান ফিরেছে। উফ, কি ভয়টাই যে পেয়ে গেছিলাম। আবেগে চোখগুলো ভিজে গেল নিতাইয়ের। সে বলল, দিদি, আমি জানতাম তুই আমাকে বাঁচাবি। আজ আমার সঙ্গে কি কি হয়েছে বললে বিশ্বাস করবি না তুই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওসব শুনবক্ষণ, রাখ তো। আগে বল, এখন কেমন লাগছে? ঠিক আছিস তো? হ্যাঁ, এখন আমি ভালোই আছি। এতদিন পর তোকে দেখে খুব ভালো লাগছে রে দিদি। আমারও খুব ভালো লাগছে রে। কতদিন পর তোকে দেখলাম বলতো। আচ্ছা, বাকি কথা সব পরে হবে। তুই সুস্থ আছিস, এটাই অনেক বড় পাওয়া। ভগবানের অশেষ কৃপা। এখন আয় দেখি, তোকে ফোঁটাটা দিয়ে দিই। এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, এরপর আর দেওয়া যাবে না। তুই যে আসবি তা তো আমি ভাবতেই পারিনি রে। নিতাই দিদির সঙ্গে চলল ফোঁটা নিতে। দিদি ওকে নিয়ে প্রকাণ্ড একটা ঘরে এসে ঢুকল। সেই ঘরের সাজসজ্জা একেবারে রাজকীয়। নিতাই তো হতভম্ব হয়ে তাকিয়ে রইল শুধু। এই ঘরটায় তাদের 5খানা কুটির এঁটে যাবে অনায়াসে। সে বিস্ময়ের সঙ্গে বলল, দিদি, তুই এই ঘরে থাকিস? কত বড় রে ঘরখানা! আমি তো জীবনে এত বড় ঘর দেখিনি। ওসব পরে দেখবি খন। আয়, এখন তোকে ফোঁটা দিই। সেই কখন তুই বেরিয়েছিস বাড়ি থেকে, খিদেও তো পেয়েছে নিশ্চয়ই। খিদের কথায় মনে পড়ল নিতাইয়ের। সেই কোন সকালে সে দুটো পান্তা ভাত খেয়ে বেরিয়েছে, কিন্তু এতক্ষণ তার খিদের কথা কিছু মনেই ছিল না। দিদির কথায় মনে পড়ল সত্যি সত্যি অনেকক্ষণ সে কিছুই খায়নি। আর সেটা মনে হতেই হঠাৎ যেন বেশ খিদে পেয়ে গেল ওর। আহা, কত ভালো মন্দ খাবার দেবে দিদি আজ। নিতাই উৎসাহের সঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ফোঁটাটা দে তো দিদি, ভীষণ খিদে পেয়েছে। নিতাইয়ের দিদি একটা থালায় ফোঁটা দেওয়ার জন্য সব সামগ্রী সাজিয়ে নিয়ে এলো, যার মধ্যে ধান, দূর্বা, চন্দন, কাজল, প্রদীপ রয়েছে। সঙ্গে আরেকটি থালায় সাজিয়ে এনেছে অনেক ধরনের মিষ্টি। নিতাই জীবনে কখনো এত ধরনের মিষ্টি দেখেনি। দিদি ওকে একটা আসন পেতে বসালো। তারপর কোড়ে আঙুলে চন্দন নিয়ে নিতাইয়ের কপালে ফোঁটা এঁকে ছড়া কাটতে শুরু করলো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাঁটা। কিন্তু এ কি, দিদির মুখটা হঠাৎ এমন বদলে যাচ্ছে কেন? অমন সুন্দর চাঁদের মতো মুখখানা কেমন যেন ভয়ঙ্কর হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কেমন বিকৃত হয়ে যাচ্ছে মুখটা।
যেন মুখটা পুরো তাল পাকিয়ে যাচ্ছে। নিতাই প্রথমে ভেবেছিল হয়তো আলো আঁধারির খেলায় এমন মনে হচ্ছে, কিন্তু না, ওর চোখের সামনে দিদির সেই কোমল মুখ একেবারে দানবীর মতো বিকৃত হয়ে যাচ্ছে। চোখ দুটো কালচে হয়ে উঠছে, দাঁতগুলো যেন বড় হয়ে বেরিয়ে আসছে, ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে নামছে। ভয়ে নিতাই আসন থেকে লাফিয়ে উঠতে গিয়েও পারল না। ওর শরীরটা যেন কেউ শেকল দিয়ে বেঁধে রেখেছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। নিতাই চিৎকার করতে গেল, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজই বেরোলো না। ঠিক এই সময় দিদির কণ্ঠস্বরও বদলে গেল, ছড়ার সুরটা হঠাৎ কর্কশ হয়ে উঠল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, মুন্ডু খাবো গোটা গোটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, মুন্ডু খাবো গোটা গোটা। বারবার ভয়ঙ্কর স্বরে ছড়া কাটতে কাটতে বিকৃত অট্টহাসিতে ফেটে পড়ল সেই ভয়ঙ্কর মূর্তি। নিতাই ভয়ঙ্কর আতঙ্কে কাঁপতে কাঁপতে দেখল সামনে থালায় রাখা মিষ্টিগুলো রক্তে ভিজে গেছে। কেমন একটা বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। প্রদীপের শিখাটা ক্রমাগত নীল হয়ে নেচে উঠছে। হঠাৎ যেন বাড়িটার চারপাশ থেকে ফিস ফিস শব্দ আসতে শুরু করলো। অদৃশ্য কারা যেন গোল হয়ে ঘিরে ধরেছে নিতাইকে। ঠিক তখনই নিতাই বুঝল এটা তার দিদি নয়, কেউ বা কিছু দিদির রূপ ধরে তাকে ফাঁদে ফেলতে এসেছে। নিতাই কি করবে বুঝে উঠতে পারছিল না। কেবল ওর মায়ের আর দিদির মুখ দুটো ওর চোখের সামনে ভেসে উঠছিল। এই বিপদ থেকে ওকে এখন ওরা কি পারবে রক্ষা করতে? মা তো জানেই না ও কি বিপদে পড়েছে। নিতাই বুঝে গেল যে এই নারী মূর্তি তার দিদি নয়, হতেই পারে না। ভয়ঙ্কর কোনো সত্তা দিদির রূপ ধরে তাকে ফাঁদে ফেলেছে। চারপাশের ফিস ফিস শব্দ ক্রমশ জোরালো হচ্ছে। নিতাইয়ের বুক ধরফর করছে, শরীর অবশ হয়ে আসছে যেন। হঠাৎ আসনের তলায় মাটি ফেটে গেল। মেঝের নিচ থেকে রক্তমাখা হাত উঠে এসে ওর পা আঁকড়ে ধরল। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো আমাকে, ছাড়ো। নিতাই প্রাণপণে ছাড়াতে চাইল নিজের পা, কিন্তু হাতগুলো এক এক করে বেরোতেই থাকলো। এবার অনেকগুলো হাত কোমর পর্যন্ত ওকে চেপে ধরেছে। সেই সময় দিদির বিকৃত মুখটা আরো ভয়ানক হয়ে উঠল। চোখ দুটো লাল টকটকে আগুনের মতো জ্বলছে, দাঁতগুলো লম্বা হয়ে বেরিয়ে আসছে। হঠাৎ পাশের থালায় রাখা রক্তমাখা মিষ্টি মুখে পুড়ে চিবোতে শুরু করলো সেই ভয়ঙ্কর নারী মূর্তি। মুহূর্তেই মিষ্টিগুলো মানুষের হাতের আঙুলে পরিণত হলো। কর্মর শব্দ করে সেই আঙুলগুলো চিবোতে লাগলো সেই পিশাচিনী। ওর ঠোঁট বেয়ে রক্ত গড়িয়ে পড়ল মেঝেতে। ওদিকে প্রদীপের শিখা লম্বা হয়ে জিহবার মতো ছুটে আসছে নিতাইয়ের দিকে। দেওয়ালে পড়া সেই ভয়াবহ ছায়াটা মেঝে থেকে আলগা হয়ে বাস্তবে বেরিয়ে এলো। বিশাল দাঁত নখওয়ালা সেই ছায়া ঝাঁপিয়ে পড়ল নিতাইয়ের ওপর। নিতাই আতঙ্কে চিৎকার করে উঠল, না! অসহায় হয়ে আতঙ্কে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলো। ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। কিন্তু এবার আর ওর গলা থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। ওর মন্ত্র যেন গুলিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করে সে বলল, ওম ভূর্ভুবস্য তৎসবিতুর ভর্গো দেবস্য ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর। কে কে তুমি? আমার দিদি কোথায়? আমার দিদি কোথায়? চারপাশের ফিসফিসানি গর্জনের মতো শোনা গেল। তোর দিদি নেই?
যেদিন সে শ্বশুর বাড়ি এলো সেদিনই তার মৃত্যু হলো। বাড়িতে আগুন লেগে গেছিল যে, কেউ বাঁচেনি সেই আগুনে, সবাই পুড়ে কয়লা হয়ে গেছিল। তারপর থেকেই তো সবাই আমরা এই বাড়িতে আটকে আছি। এবার থেকে তুইও থাকবি। নিতাইয়ের মাথায় যেন বজ্রপাত হলো। দিদি দিদি নেই? ওর বুকটা যেন কষ্টে ফেটে যেতে লাগলো। এত বড় একটা খবর, ওরা খবরটা জানাতেও পারলো না। কিন্তু সবাই যদি একসাথে পুড়ে মরে যায় তাহলে খবর দেবেই বা কে? এই গায়ে কেউ তো চিনতো না নিতাইদের। কিন্তু এখন এখান থেকে কিভাবে উদ্ধার পাবে সে? দিদি নেই, এখন যদি সেও চলে যায় তাহলে মাকে কে দেখবে? না, ওকে যেভাবেই হোক মুক্তি পেতেই হবে এখান থেকে। নিতাই এবার দৃঢ়ভাবে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলো। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः প্রচোদয়াৎ। ওর পায়ে চেপে থাকা হাতগুলো সহসা শিথিল হয়ে গেল। তারপর ওর পা ছেড়ে দিয়ে আবার মেঝেতে ঢুকে গেল পুনরায়। নিতাই হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়াতে গেল, কিন্তু সামনে যেটা দেখল তা দেখে তার বুক হিম হয়ে গেল। নিতাই দাঁড়াতে গিয়েই দেখল ঘরের মাঝখানটা কেমন যেন নড়ে উঠছে। নিতাই আগে একবার ভূমিকম্প হতে দেখেছিল, যেন ওর মনে হচ্ছে পৃথিবী একটানা ঝাঁকুনি দিচ্ছে। ও কিছুতেই উঠে দাঁড়াতে পারছিল না। নিতাইয়ের মাথা প্রচণ্ড ঘুরতে শুরু করলো, চোখের সামনে অন্ধকার নেমে আসতে লাগলো। তবুও ও প্রাণপণে মন্ত্রপাঠ চালিয়ে যেতে লাগলো। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः প্রচোদয়াৎ। কিন্তু এখন যেন মন্ত্রপাঠেও আর সেরকম কোনো কাজ হচ্ছে না। এদের শক্তি যেন ওর পাঠ করা মন্ত্রকে কিছুতেই কাজ করতে দিচ্ছে না। নিতাইয়ের হঠাৎ ভীষণ কষ্ট হতে লাগলো। যে দিদি ওকে সারা জীবন আগলে রাখার শপথ করেছিল, সেই দিদি কিভাবে এখন ওর প্রাণের শত্রু হয়ে গেল। এত বছর ধরে দিদি ওকে ফোঁটা দিয়ে এসেছে, সব মিথ্যে হয়ে গেল। তাহলে কি দিদির ফোঁটার কোনো জোর নেই? নিতাই হঠাৎ মরিয়া হয়ে চিৎকার করে উঠল। আমি কি দোষ করেছি দিদি? তুমি তো আমাকে কত ভালোবাসতে। আজ তোমার ভাইকে তুমি রক্ষা করতে পারছো না। আজ সব মিথ্যে হয়ে গেল। মিথ্যা কথা কেন বলেছিলে তুমি আমাকে? সেই পিশাচিনী মূর্তি নিতাইয়ের কথায় সহসা চমকে গেল। হঠাৎই দিদির মুখটা আবার তার পুরনো কোমল রূপে ফিরে এলো। চোখে জল, ঠোঁটে কাঁপুনি। দিদি কাঁদতে কাঁদতে বলল, নিতাই ভাইরে, আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন তোর দিদি ছিলাম। কিন্তু আজ আমি আর কারোর কেউ নই। মৃত ব্যক্তির কোনো মায়া থাকে না। আমি জীবিতকালে তোকে আগলে রাখার যে কথা দিয়েছিলাম সেটাও আমার কাছে অমূলক হয়ে গেছে। নিতাই কেঁদে ফেলল। না না দিদি, তুমি ভুল বলছো। তুমি এখনো আমাকে সেই আগের মতোই ভালোবাসো। না হলে তুমি আমার কথায় ভয়ঙ্কর রূপ ত্যাগ করতে না। আজ আমি তোমার কাছে ফোঁটা নিতে এসেছিলাম, তোমার আশীর্বাদ নিতে এসেছিলাম আমি। নিতাই এসে ওর দিদিকে জড়িয়ে ধরতে যায়। দিদি এক ছটকায় নিজেকে ছাড়িয়ে নেয়। না না, তুই আমাকে ছুবি না। আমি এখন আর তোর সেই আগের দিদি নেই। ঠিক বলেছিস, আমার মনে এখনো তোর জন্য ভালোবাসা রয়ে গেছে রে ভাই। কিন্তু আমি যে এখন প্রিয়, আমার যে তোকে রক্ষা করার ক্ষমতা নেই। নিতাই কেঁদে ফেলল। কষ্টে ওর বুক ফেটে যাচ্ছে। কোনো মতে কষ্ট চেপে বলল,
তুমি আমাকে এখনো ভালোবাসো বলেছ, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা দিদি। জানি জানি তুমি আমাকে রক্ষা করতে পারবে না। আমি আমি নিজেই নিজেকে রক্ষা করার চেষ্টা করব। শুধু শুধু তুমি বলো, তোমাকে আমি কিভাবে মুক্তি দেব? কিভাবে এসব ঘটনা ঘটলো? কেমন করে মারা গেলে তোমরা সবাই? হ্যাঁ, তোমার কষ্ট যে আমার সহ্য হচ্ছে না দিদি। শুনবি? শোন তাহলে। যেদিন আমি বিয়ে হয়ে প্রথমে এই বাড়িতে পা রেখেছিলাম, সেদিন আনন্দের বন্যা বয়ে গেছিল এই জমিদার বাড়িতে। বধূ বরণ হওয়ার পর আমার বড় যা আমাকে নিয়ে আমার স্বামীর ঘরে গেল। দুপুরবেলা জমিদার বাড়ির ছোট ছেলের বিয়ের বৌভাতের অনুষ্ঠান উপলক্ষে শ্যামপুকুর গ্রামের সবার নিমন্ত্রণ ছিল এই বাড়িতে। সারা জমিদার বাড়ি গম গম করছিল মানুষের কোলাহলে। বিয়ের শাড়িটা বদলে আমি নতুন শাড়ি পরলাম, বৌভাতের শাড়ি। নতুন সাজে আমি দোতলা থেকে নিচে নেমে এলাম। তারপর জমিদার বাড়ির নিয়ম মেনে সবাইকে ঘি ভাত পরিবেশন করতে লাগলাম। কিন্তু কিভাবে যেন হঠাৎ মেঝেতে পাতা কার্পেটে আগুন ধরে যায়, সেটা কেউ খেয়ালও করেনি। অন্যদিকে আমার শাড়ির আঁচল অসাবধানে লুটিয়ে পড়েছিল মাটিতে। মেঝে থেকে আগুন ধরে যায় আমার শাড়ির আঁচলে। সবাই আগুন নেভানোর জন্য জল আনতে ছুটলো ঠিকই, কিন্তু বারান্দায় এক কোণে কেরোসিনের ড্রাম রাখা ছিল। কোনো এক দরকারি কারণে সেটা কেউ খেয়াল করেনি। লোকজনের হুড়োহুড়িতে সেই কেরোসিনের ড্রাম থেকেই কেরোসিনটাকে জল ভেবে চারদিকে ছিটিয়ে দেয়। আগুন নেবার পরিবর্তে আরো বহু গুণ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। যখন সবাই বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছিল ভাই। উপস্থিত সবাই একসাথে আমরা প্রত্যেকেই অগ্নিদগ্ধ মারা পড়ি। সেই থেকে সবাই আমরা অতৃপ্ত হয়ে বন্দি আছি এই পুরো বাড়িতে। সবটা শুনে নিতাই হতভম্ব হয়ে গেল। সে দাঁড়িয়ে দুই হাত জোর করে প্রাণপণে জপ করতে লাগলো গায়ত্রী মন্ত্র। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। মন্ত্রের প্রতিধ্বনিতে পুরো ঘর ভরে গেল। প্রদীপের নীল শিখা হঠাৎ সাদা আলোতে পরিণত হলো। ফিসফিসানি থেমে গেল। দিদির চারপাশে যেন আগুনের আবরণ তৈরি হলো। তারপর সেই আবরণের ভেতর থেকে ধীরে ধীরে ওর মুখটা আলোকিত হতে লাগলো। দিদি ওই আগুনের লেলিহান শিখার মধ্যে থেকেই বলে উঠল, ভাইরে, এই মন্ত্র আমি আর সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তুই আমাকে যেভাবেই হোক এই অতৃপ্ত জীবন থেকে রক্ষা কর, উদ্ধার কর আমায়। আমি আর পারছি না, আমি আর পারছি না। তোকে আমি এই মৃত্যুপুরী থেকে বের হতে সাহায্য করব, কিন্তু কথা দে তুই এখানে এমন কাউকে নিয়ে ফেরত আসবি যে আমায় ও বাকিদেরকে এই বাড়ির মায়া থেকে মুক্তি দেবে। কথা দে ভাই, কথা দে। হ্যাঁ দিদি, আমি কথা দিচ্ছি, আমি ফিরে আসব। তোমাদের সবার মুক্তির ব্যবস্থা করব আমি। নিতাইয়ের আশ্বাসবাণী শুনে নিতাইয়ের দিদি সেই আগুনের বৃত্তের মধ্যে থেকেই নির্দিষ্ট দিকে এগিয়ে যেতে শুরু করলো। বলল, আয় আয় নিতাই, তুই আমার পেছন পেছন আয়। নিতাই দিদির কথা মেনে পেছনে পেছনে চলতে শুরু করলো। কিন্তু ও পদে পদে শিহরিত হতে লাগলো। এই বাড়ির বাকিরা কি ওকে আদেও এখান থেকে বেরোতে দেবে? ওরা তো বাধা দেবেই। নিতাই দিদির পেছন পেছন চলতে লাগলো। বিশাল জমিদার বাড়ির বারান্দাটা যেন এক অন্তহীন অন্ধকার গুহা। দেওয়ালের গায়ে পুড়ে কালো হয়ে যাওয়া প্রতিকৃতগুলোর চোখ যেন নড়ছে। নিতাইকে অনুসরণ করছে তারা। মেঝে জুড়ে যেন পোড়া হাড়ের টুকরো পড়ে আছে। পা রাখলেই খচখচ শব্দ হচ্ছে।
নিতাইয়ের বুক ধড়ফড় করছে। এই বাড়িতে এত বড় দুর্ঘটনার পর ভয়ের চোটে আর কেউ কখনো ঢোকেনি, তাই এই করুণ অবস্থা। দিদির চারপাশের আগুনের আভা অন্ধকারের মধ্যে একটা আলোর রেখার মতো ওকে পথ দেখাচ্ছিল, কিন্তু যত এগোচ্ছে চারপাশের ফিসফিসানি কেমন যেন বাড়ছে মনে হচ্ছে, যেন শত শত কণ্ঠ একসঙ্গে কথা বলছে। কোথায় যাচ্ছিস? পালাচ্ছিস কেন? আয় আয়, তোকেও আমাদের সঙ্গী করব। এই জমিদার বাড়িতে তুই চিরদিন থেকে যাবি। নিতাই ভয়ের চোটে কানে আঙুল দিল, কিন্তু গলার আওয়াজটা মাথার ভেতরে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। হঠাৎ ছাদ থেকে ছায়ার মতো হাত বেরিয়ে এসে দিদির চারপাশের আগুনগুলোকে নিভিয়ে দিতে চাইল। দিদি শক্ত কণ্ঠে বলল, পিছু হটো, ও আমার ভাই, ওকে আমি এখান থেকে বের করবই, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। দিদির কণ্ঠে বজ্রের মতো আওয়াজ। ছায়াগুলো কয়েক মুহূর্ত থমকে গেল, কিন্তু পরক্ষণেই আবার হামলা শুরু করলো। দেওয়ালের ফাঁক থেকে রক্তমাখা মুখগুলো বেরিয়ে এলো। কেউ নিতাইয়ের পা চেপে ধরতে গেল, আবার কেউ হাত। নিতাই তখন আবার মন্ত্র পড়তে শুরু করলো। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। আগুনের বৃত্তটা হঠাৎ বিশাল হয়ে নিতাইকে ঘিরে ফেলল। নিতাই, ভয় পাস না, তুই হাঁটতে থাক। শুধু একটাই কথা মনে রাখ, ভুলেও পিছনে তাকাবি না। পিছনে তাকালে আর বেরোতে পারবি না এখান থেকে। তোর পিছনে যাই হোক না কেন, কিছুতেই পিছনে ফিরিস না ভাই, ফিরিস না। নিতাই কাঁপতে কাঁপতে এগোতে লাগলো। তার কানে তখনও ভেসে আসছে, যেতে দেব না, কিছুতেই যেতে দেব না। হঠাৎ করিডোরের মাঝখানে এক বিশাল কালো ছায়া ভয়াবহ রূপ নিল। দুই হাতে লম্বা নখ, মুখটা ফাঁক করা গহ্বরের মতো। সেই ছায়া এক ঝটকায় নিতাইয়ের দিকে ঝাঁপিয়ে পড়তে গেল, কিন্তু দিদি আগুনের বৃত্ত থেকে হাত বাড়িয়ে সেই ছায়াটাকে ঠেলে সরিয়ে দিল। ছায়াটা গর্জন করে পেছনে ছিটকে পড়ল। দিদির কণ্ঠে রীতিমতো রোষ। তুমি যদি আমার ভাইকে যেতে না দাও, তাহলে কোনো দিন মুক্তি পাবে না এখান থেকে। যেতে দাও, যেতে দাও ওকে। এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, ফিসফিসানি থেমে গেল। তারপরেই যেন বাড়িটার প্রতিটি দেওয়াল কেঁপে উঠল। দিদি তাড়াহুড়ো করে বলল, নিতাই, দৌড়ো, দৌড়ো শিগগিরই, ওই ফটকটা ওই দিকে। হ্যাঁ, যা ভাই, দৌড়ো। দিদির কথা শুনে নিতাই তখন দৌড়তে শুরু করলো। করিডোরটা ধীরে ধীরে সংকুচিত হতে লাগলো, যেন দেওয়ালগুলো ওকে চেপে ধরছে। মাথার ওপর ঝুলন্ত ঝাড় লণ্ঠনের কাঁচ ভেঙে পড়তে লাগলো। মেঝেতে আগুন লেগে যাচ্ছে। ঘরগুলোর ভেতর থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে, আর শত কণ্ঠে যেন প্রবল যন্ত্রণায় কারা চিৎকার করছে। কেমন শ্মশানের মতো পোড়া গন্ধে ভরে যাচ্ছে চারিদিক। নিতাইয়ের কেমন বমি পেয়ে যাচ্ছে সেই গন্ধে। জ্বলে যাচ্ছে গো শরীর, পুড়ে যাচ্ছে গো। ও কি অশুদ্ধ যন্ত্রণা গো, বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ চিৎকার করছে, আমার বাচ্চা, আমার বাচ্চা ওই ঘরে বন্দি আছে, কেউ কেউ বের করে আনো। ওকে ছাড়া আমি বাঁচবো না গো, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমার বাচ্চা ওই ঘরে বন্দি আছে, কেউ যাও, কেউ বের করে আনো ওকে। হঠাৎ নিতাইয়ের ঠিক পেছনেই কেউ বলে উঠল, দেখ দেখ, তোর দিদি কেমন পুড়ে ছাই হয়ে যাচ্ছে, পেছন ফিরে একবার দেখ। নিতাই প্রায় পেছন ফিরতেই যাচ্ছিল, দিদি হঠাৎ গর্জে উঠল, খবরদার নিতাই, ভুলেও পিছনে ফিরিস না। যা ঘটছে সবকিছুই ফাঁদ। ওই দেখ, বাইরে সদর দরজা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে রে। যা, আর মন্ত্র কিছুতেই থামাস না, যা তুই। ওম ভূর্ভুবস্সঃ
তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। নিতাই অনুভব করছিল দিদি তার পেছনে একটার পর একটা ছায়াকে সরিয়ে দিচ্ছিল, কিন্তু তার মুখ ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। নিতাই বুঝতে পারছিল দিদি তার শেষ শক্তিটুকু দিয়ে ওকে বাঁচাচ্ছে। অবশেষে নিতাই ফটকের কাছাকাছি পৌঁছে গেল। ফটকের ওপারে হালকা আলো, বাইরের টাটকা গন্ধ, দিদির কম্পমান কণ্ঠ শোনা গেল। জানি তাই, বাইরে তুই শ্বাস নে, ওরা তোর কিচ্ছু করতে পারবে না। কথা রাখিস ভাই, এমন কাউকে নিয়ে ফিরিস যে আমায় আর বাকিদের এই নরক থেকে মুক্তি দেবে। নিতাই ঘুরে তাকাতে চাইল, কিন্তু দিদি কড়া স্বরে বলল, না নিতাই, খবরদার পেছনে ঘুরিস না, যা বাইরে যা। নিতাই ফটক পার হতেই যেন বুকের ওপরের বোঝা নেমে গেল। ঠান্ডা বাতাস গায়ে লাগলো। ফটক পার হওয়ার সঙ্গে সঙ্গে সেই অট্টালিকার ধূসর রংটা আরো কালো হয়ে গেল। ফিসফিসানিগুলো গর্জনে পরিণত হলো। নিতাই হাঁপাতে হাঁপাতে বাইরে এসে দাঁড়ালো। ফটকের ভেতরে সে শেষবারের মতো দেখল দিদি আগুনের বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছে, হাত তুলে ওকে বিদায় জানাচ্ছে। তারপরেই আগুনের শিখা নিভে গেল। ফটকটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। নিতাই এবার বাড়ির দিকে রওনা দিল। তার চোখে তখনও জল। সে মনে মনে শপথ করল, আমি ফিরব, দিদিকে আর বাকিদের মুক্তি দিয়ে তবেই আমি শান্তি পাব। এদিকে নিতাইয়ের মা মাটির দাওয়ায় বসে বসে অপেক্ষা করছিল নিতাইয়ের ফিরে আসার। সেই কোন সকালে ছেলেটা বেরিয়েছে শ্যামপুকুর গায়ের উদ্দেশ্যে, দিদির বাড়িতে দিদির কাছে ফোঁটা নেবে বলে। কত করে বারণ করলাম, কিছুতেই শুনল না ছেলেটা। একা অতখানি পথ ঠিক মতো পথ চিনে পৌঁছতে পারলো কিনা কে জানে। কিন্তু এত রাত হয়ে গেল, ছেলেটা তো ফিরল না এখনো। তবে কি ও আজ রাতে ওর দিদির বাড়িতে থাকবে নাকি? কিন্তু মায়ের মন মানতে চায় না। একমাত্র ছেলের চিন্তায় মায়ের ঘুম আসছে না। পথে কোনো বিপদে পড়ল না তো নিতাই? এ মা কালী, রক্ষা করো মা, রক্ষা করো ছেলেটাকে। মেয়েটাকেও তো কত দিন দেখিনি। সব কিছু ঠিক রেখো মা। জয় মা, জয় মা, মাগো ও মা। মেয়েটার খবর পাওয়ার জন্যেও অধীর আগ্রহে অপেক্ষা করছিল সে। হঠাৎ বাইরে কারো পায়ের শব্দ পেয়ে সাগ্রহে উঠে দাঁড়িয়ে পড়ল। পায়ের শব্দ? নিতাই এলো নাকি? হ্যাঁ, ঠিক, নিতাই ফিরে এসেছে। কিন্তু নিতাইয়ের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই কেন? অমন ঝিমিয়ে পড়েছে কেন সে? ক্লান্ত হয়ে পড়েছে। আহারে, মনে হচ্ছে ঘুম পেয়েছে। মা এগিয়ে এলো নিতাইয়ের দিকে। কি রে নিতাই, এত রাত হলো তোর? দিদির বাড়িতে খুব আদর যত্ন পেলি নিশ্চয়। কেমন আছে রে মেয়েটা? এত বড় লোক ঘরের বউ হয়েছে, নিশ্চয়ই খুব ভালো আছে। কি রে, উত্তর দিচ্ছিস না কেন? নিতাই আর নিজেকে সামলাতে পারল না, হাউমাউ করে কেঁদে উঠল। মা, মা দিদি আর নেই। অনেক দিন আগেই আমাদের ছেড়ে চলে গেছে দিদি। নিতাইয়ের মা এই খবরে আর্তনাদ করে উঠল। না 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 না, কি বলছিস তুই এসব বাবা? মেয়েটা নেই মানে কি?
আমার একমাত্র আদরের সেই ছোট্ট মেয়েটা। কিভাবে হলো এসব নিতাই? শ্বশুর বাড়ির লোকেরা কি অত্যাচার করে মেরে ফেললো মেয়েটাকে? নিতাই ধীরে ধীরে মাকে সবকিছু খুলে বলল, কিভাবে দিদি মারা গেছে, বিয়েতে নিমন্ত্রিত খেতে গিয়ে বাড়িতে আগুন লেগে গ্রাম শুদ্ধ মানুষ কিভাবে শেষ হয়ে গেছে। মা কপাল চাপড়াতে লাগলো সব শুনে। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো! অভাগী মেয়েটা আমার, হায় হায় হায়, সংসারের বড় স্বাদ ছিল ওর। এতদিনেও সংসারের সুখ কপালে জুটলো না, হে ভগবান! কিন্তু এখন আর কিছু করার নেই। নিতাই বলল, কেঁদে আর কি হবে মা? এখন ভাবো দিদিকে কিভাবে মুক্তি দেওয়া যায়। দিদি যে খুব কষ্ট পাচ্ছে। আজ তোর দিদির জন্যেই তুই এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিস বাবা। মেয়েটা মৃত্যুর পরেও দিদির দায়িত্ব পালন করে গেল। কত কষ্ট পেয়েছে বেচারি মেয়েটা আমার। মা, কি করা উচিত আমাদের? আমাদের গ্রামের বাইরে শ্মশানে একজন সাধক এসেছেন। কাল সকালেই ওনার কাছে যাব। শুনেছি উনি খুব বড় সাধক। উনি নিশ্চয়ই জানেন কিভাবে কি করতে হবে। এখন যা বাবা, ঘরে গিয়ে বিশ্রাম নে। তোর উপরেও তো আজ বড় ধকল গেছে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিস তুই বাবা। মা, তুমি কি ঘুমাবে না? চলো ঘরে। আজ রাতে আর আমার ঘুম আসবে না রে বাবা। মেয়েটা এমন কষ্ট পেয়ে মরেছে, আমি মা হয়ে কিভাবে ঘুমাবো আজ বল? আমার যে বুকটাই ফাঁকা ফাঁকা লাগছে। যতক্ষণ না ওর মুক্তির ব্যবস্থা করতে পারছি ততক্ষণ আমার ঘুম আসবে না রে বাপ। তুই যা, আমি একটু একা বসে থাকি এখানে। নিতাই সত্যিই খুব ক্লান্ত ছিল। নিতাই বিছানায় এসে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই ওর চোখে ঘুম আসছিল না। সারা রাত সে শুধু দিদির কথাই মনে করল। ওই মৃত্যুপুরীর ভিতরে আগুনের আভা ও প্রাণের ভয় থাকলেও দিদির মমতা ভালোবাসাও ছিল। কোনো মতে ভোরের আলো ফুটতেই ওরা শ্মশানের উদ্দেশ্যে রওনা দিল। সাধক হরিদাস ত্রিকালদর্শী। নিতাই ওনাকে সব ঘটনা খুলে বলল। হরিদাস কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ও বাড়িটা অভিশপ্ত। সেখানে বহু আত্মা একসাথে আটকে আছে। তোর দিদিও তাদের হাতে বন্দি, কিন্তু ওর ভালোবাসা এতটাই শক্তিশালী যে তোকে বাঁচাতে পেরেছে ও। ঠিক আছে, আমি তোর সঙ্গে যাব, তবে সাবধানে কাজ করতে হবে। মা বলল, আমিও যাব তোদের সঙ্গে। সাধক হরিদাস বললেন, না মা, আপনি গেলে আমার শক্তি কাজ করবে না, কারণ আমি একসাথে তিনজনের রক্ষা কবচ হতে পারবো না। আপনি এখানেই থাকবেন, চিন্তা করবেন না, আমি সফল হয়েই ফিরব। নিতাই সাধককে পথ দেখিয়ে শ্যামপুকুর জমিদার বাড়ির দিকে নিয়ে চলল। সন্ধে নামার আগেই তারা দুজন সেই অট্টালিকার সামনে পৌঁছল। এবার নিতাই ভয় পেলেও মনের ভেতরে এক অদম্য সাহস কাজ করছিল। ফটকটা আগের মতোই কালো হয়ে দাঁড়িয়েছিল। হরিদাস মন্ত্র পড়ে হাতের পাটকাঠিতে আগুন ধরালেন। সেই আগুনে সাদা ধোঁয়া বেরিয়ে আসছিল। কালো ছায়া ধীরে ধীরে সরে যেতে লাগলো ফটক থেকে। ফটক খুলতেই ভেতর থেকে আবার সেই গর্জন, সেই ফিসফিসানি। কিন্তু হরিদাস
গম্ভীর স্বরে মন্ত্রপাঠ করতে লাগলেন। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ধোঁয়ার সঙ্গে সঙ্গে ছায়াগুলো পিছিয়ে যেতে লাগলো। করিডোর পেরোতেই নিতাই দিদিকে দেখতে পেল। আগের মতোই আগুনের বৃত্তে দাঁড়িয়ে আছে, তবে মুখটা আগের থেকে অনেক ক্লান্ত। নিতাই দৌড়ে গেল দিদির দিকে। দিদি! দিদির চোখে জল এসে গেল। নিতাই, তুই ফিরে এসেছিস? আমাদের মুক্তি দিতে ফিরে এসেছিস ভাই? সাধক হরিদাস তখন একের পর এক মন্ত্র পড়ছেন। তার কণ্ঠ যেন বজ্রের মতো বাজছিল। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রধা নমস্তুতে। তুলো কাতর গলায় চেঁচিয়ে উঠল। না না, আমাদের বেঁধে রেখো না, আমরা তো মুক্তি চাই, মুক্তি চাই আমরা। হরিদাস ধোঁয়া সরিয়ে তাদের দিকে তাকালেন। তোমাদের মুক্তি দিতেই তো আমি এসেছি। ছায়াগুলো একসঙ্গে গর্জন করল, কিন্তু এবার তাদের গলায় রাগ নয়, অবরুদ্ধ কষ্ট ধরা পড়ল। হ্যাঁ হ্যাঁ, আমাদের মুক্ত করো, আমাদের দুঃখ শেষ করো, দুঃখ শেষ করো। হরিদাস চোখ বন্ধ করে দীর্ঘ মন্ত্রপাঠ শুরু করলেন। তারপর ঝোলাই করে আনা সব সামগ্রী সাজিয়ে নিয়ে মেঝেতে বসলেন। তারপর চোখ বন্ধ করলেন। ঠোঁট নড়তে শুরু করলো ধীরে ধীরে। কুম্ভের মন্ত্রধ্বনি ছড়িয়ে পড়ল ঘরের চারপাশের দেওয়ালে। প্রতিধ্বনি যেন আরো গভীর করে তুলছে অশরীরীর পরিবেশ। আর গলায় ঝোলানো রুদ্রাক্ষের মালা আলো আঁধারে অদ্ভুতভাবে জ্বলছে। মন্ত্রের সঙ্গে সঙ্গে যন্ত্রমণ্ডলের চারপাশে রাখা সর্ষে দানা, ফুল আর কাঁচা লাল সিঁদুরের কৌটো যেন কেঁপে কেঁপে উঠছে। বাতাস হঠাৎ ভারী হয়ে এলো। মনে হচ্ছিল যেন ঘরের ভেতরে অদৃশ্য কারা বসে আছে। হরিদাসের প্রতিটি শব্দ শুনছে তারা। মন্ত্রধ্বনি ক্রমশ তীব্র হতে লাগলো। একটার পর একটা দীর্ঘ উচ্চারণ, যেন বাঁধ ভাঙা ঢেউ। চোখ বন্ধ করেই তিনি দুহাত উঁচু করলেন। কোথায় একটা ঘন্টা বেজে উঠল ঢং ঢং শব্দে। ধূপের ধোঁয়া পাক খেতে খেতে যন্ত্রমণ্ডলের মাঝখানে ঘন কালো ছায়া জমাট বাঁধতে লাগলো। সেই ছায়ার ভেতর থেকে ক্ষীণ গোঙানির মতো আওয়াজ উঠল। মুক্তির জন্য আকুল আত্মারা যেন কাতর মিনতি করছে। মুক্তি দাও আমাদের, মুক্তি। হরিদাসের কণ্ঠ আরো জোরালো হলো। ওম ক্ষমং শান্তি মুক্তি, ওম ক্ষমং শান্তি মুক্তি, ওম ক্ষমং শান্তি মুক্তি। মন্ত্রধ্বনির সঙ্গে সঙ্গে ঘন ছায়া ধীরে ধীরে হালকা হতে লাগলো, যেন ভোরের আলোয় অন্ধকার মিলিয়ে যাচ্ছে। শেষে অপার নিস্তব্ধতা নেমে আসতে লাগলো পোড়া জমিদার বাড়ি জুড়ে। শুধু প্রদীপের শিখার দপদপ আর ধূপের কুণ্ডলি পাকানো ধোঁয়া। হরিদাস আস্তে আস্তে চোখ খুললেন। তার ক্লান্ত অথচ শান্ত দৃষ্টিতে প্রতিফলিত হচ্ছিল এক গভীর উপলব্ধি। নিতাইয়ের দিদিকে বেষ্টন করে থাকা আগুনের বৃত্ত ধীরে ধীরে বড় হতে লাগলো। পুরো হলঘরটা আলোয় ভরে উঠল। হঠাৎ প্রতিটি ছায়া কাঁপতে কাঁপতে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। তাদের চিৎকার ধীরে ধীরে শান্ত হতে লাগলো। কিছুক্ষণ আগেও যে উৎকট গন্ধ পাওয়া যাচ্ছিল, এখন তার জায়গায় সুন্দর কর্পূরের মতো গন্ধ ঘিরে রেখেছে চারিদিক। নিতাই বুঝতে পারল ধীরে ধীরে মুক্তি পাচ্ছে সবাই। বাড়িটা অভিশাপ মুক্ত হচ্ছে। হরিদাস বললেন, আর খানিকক্ষণের মধ্যেই সূর্যোদয় হবে। সূর্যের প্রথম কিরণ যে মুহূর্তে এই বাড়ির ছাদ স্পর্শ করবে, সেই মুহূর্তেই এই বাড়ি সম্পূর্ণ অভিশাপ মুক্ত হয়ে যাবে। আর কোনো চিন্তা নেই। শেষ পর্যন্ত সবাই মুক্তি পেয়ে গেল, কিন্তু নিতাইয়ের দিদি একা দাঁড়িয়ে রইল। তার গায়ের আগুনের আভা মিলিয়ে গিয়ে শরীরটা স্বাভাবিক হয়ে উঠল। নিতাই দৌড়ে গিয়ে দিদির হাত ধরল। দিদি কাঁদতে কাঁদতে বলল, আজ আমাকে তুই
মুক্তি দিলি নিতাই। এতদিন আমি আটকে ছিলাম, এখন আমি শান্তি পাবো। কিন্তু বাকিরা চলে গেল যে, আমি যেতে পারলাম না কেন? নিতাই ভয় পেয়ে দিদিকে জড়িয়ে ধরল। না দিদি, তুই আমাকে ছেড়ে যাবি না। এই তো তুই ঠিক হয়ে গেছিস, এইভাবেই থাকবি আমার সঙ্গে। দিদি তার মাথায় হাত রেখে একটু হাসল। তা বললে কি হয় রে ভাই? পাগল একটা। আমার যে যেতেই হবে। আমি যে এই জগতের বাসিন্দা নই, আর এই পৃথিবী এখন আর আমার নয় রে। তবে তবে আমি তোকে একেবারে ছেড়ে যাব না। না, আমি তোর ভিতরেই থাকবো। যখনই তুই কষ্ট পাবি আমি তোর পাশে থাকবো। তবে এই দেহটা আর থাকবে না। সাধক হরিদাস এগিয়ে এলেন। মা, তুমি যেতে পারছো না কারণ তুমি যে মন থেকে তোমার ভাইকে ভাই ফোঁটা দিতে চেয়েছিলে। বেঁচে থাকার সময় তুমি তোমার ভাইকে প্রতি বছর ভাই ফোঁটা দিয়েছ, কিন্তু এবার তোমার ভাই এত আশা নিয়ে ছুটে এলেও তুমি তাকে ফোঁটা দিতে পারোনি। দিদি করুণ গলায় বলল, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এটাই আমাদের মুক্তির পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আমি যে যেতে পারছি না। তাহলে তুমি তোমার মনোবাসনা পূর্ণ করো। দাও, শেষবারের মতো তোমার ভাইকে তুমি ফোঁটা দাও। নিতাইয়ের দিদি দেওয়ালের পোড়া কালি থেকে কোড়ে আঙুলে কালি নিয়ে নিতাইয়ের কপালে ফোঁটা দিল। তারপর মৃদু স্বরে বলল, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, কাঁটা যেন সরে না, আমার ভাই যেন পড়ে না। ভালো থাকিস ভাই, আমি চললাম, ভালো থাকিস। তারপর দিদির শরীর ধীরে ধীরে আলোর কণায় ভেঙে বাতাসে মিলিয়ে গেল। নিতাই হাত বাড়িয়ে ধরতে চাইল, কিন্তু তার দিদিকে পেল না। নিতাই চিৎকার করে উঠল, দিদি, দিদি তুই ফিরে আয়। তোকে ছাড়া আমরা কি নিয়ে বাঁচবো? কে আমাকে ফোঁটা দেবে? দিদি ফিরে আয়, দিদি ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। হরিদাস শান্ত গলায় বললেন, ও মুক্তি পেয়েছে। তোমার দিদির আত্মা এখন মুক্ত। আর ওকে ডেকো না নিতাই, আর ডেকো না। যাও, বাড়ি যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন। নিতাই অশ্রু সজল চোখে আকাশের দিকে তাকালো। ভোরের আকাশে যেন হঠাৎ একটা আলোর বিন্দু দ্রুত ছুটে গেল। নিতাই বুঝতে পারল ওর দিদি এবার আকাশের তারা হয়ে থাকবে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। আজকের গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি সূর্য, বিভিন্ন চরিত্রে ঝিনুক, সুদীপ্তা, শ্রেয়সী, দিগন্ত ও সূর্য, আবহে কৃষ্ণ, প্রচ্ছদ অলঙ্করণে সায়ন, পরিচালনায় টিম স্টোরি ট্রাভেল। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।